মুভি শুরু হয় জাং নামের এক গ্যাংস্টার বসকে দিয়ে, যার জীবন একদম রাজকীয় কার ছিল। তার কোনো কিছুরই অভাব ছিল না, অভাব ছিল শুধু একজন ভালো জীবন সঙ্গিনীর। তার স্ত্রী সায়ন তাকে একদমই পছন্দ করতো না, তবে এতে জাংয়ের কিছু আসতো যেত না, কারণ সে সায়নকে ভালোবেসে নয় বরং হানু কোম্পানির চেয়ারম্যানের মেয়ে হওয়ার খাতিরে বিয়ে করেছিল। যাই হোক, একদিন জাং জানতে পারে যে তার নতুন একটা প্রজেক্টের মাঝখানে এক কার্পেন্টারের দোকান বাধা হয়ে দাঁড়িয়েছে। সেই দোকানদার কোনোভাবেই তার জায়গা ছাড়তে রাজি নয়। জাং তখন তার সবচেয়ে বিশ্বস্ত লোক ম্যানচুলকে ডেকে বলে, কয়েকজন লোক নিয়ে যাও আর ওই দোকানটা ওখান থেকে সরিয়ে দাও। অন্যদিকে সেই দোকানদার জাং আগে থেকে বেশ ভয়ে ছিল। এর মধ্যে ম্যানচুল দলবল নিয়ে সেখানে হাজির হয়। লোকগুলো জংকে একটু ধোলাই দেওয়ার পর ম্যানচুল হুমকি দেয় 3 গুনবো, এর মধ্যে নিজে সই না করলে হাত কেটে টিপসই নিয়ে নেব। ভয়ে কাঁপতে কাঁপতে জং কাগজে সই করে দেয়। সেদিন রাতে জাং যখন আয়েশ করে রাতের খাবার খাচ্ছিল, তখন সেখানে ইয়াং নামে এক ব্যক্তি চলে আসে। ইয়াং চাইতো যে কোনো ভাবে জাংকে টপকে উপরে উঠতে। কথায় কথায় জাং তাকে বেশ অপমান করে দেয়, আর সে অপমান হজম করে ইয়াং সেখান থেকে চলে যায়। এর কিছুদিন পর কোম্পানির পক্ষ থেকে জাং একটা আস্ত বিল্ডিং উপহার পায়। এই খুশিতে সে একটা রেস্তোরাঁয় রামিন খেতে যায়, কিন্তু আসলে তার উদ্দেশ্য নুডলস খাওয়াই ছিল না। সে কাউকে খুঁজতে সেখানে গিয়েছিল। সেখানে তার সামনের টেবিলে বসে ডং নামে এক হাই স্কুল পড়ুয়া ছেলে খাবার খাচ্ছিল। খাওয়া দাওয়ার মাঝে জাং রেস্তোরাঁর মালিককে জিজ্ঞেস করে যে আচ্ছা, 10 বছর আগেই দোকানটা এক মহিলা চালাতো, সে এখন কোথায় আছে? জাং এর এই প্রশ্নে রেস্তোরাঁর মালিক জবাব দেয় যে সেই মহিলা হয়তো এতদিনে মারা গেছে। এটা শুনে জাং রামির মুখে দেয় ঠিকই, কিন্তু স্বাদ তার একদমই পছন্দ হয় না। সে দাম চুকিয়ে বেরিয়ে যাবে, এমন সময় সেই ছেলেটি অর্থাৎ ডং এর ফোনে একটা কল আসে। ছেলেটি খুব তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে মালকিনকে বলে যে তার মানিব্যাগটা কোথাও হারিয়ে গেছে। মালকিন তখন ডংকে বলে, আরে বাবা তুমি যাও তো, এই যে আঙ্কেল আছেন ইনি তোমার হয়ে টাকাটা দিয়ে দেবে। এরপর মহিলাটি জাং এর কাছ থেকে ডং এর খাবারের টাকাটা আদায় করে নেয় আর বলে যে এর বদলে সে তাকে জলদি একটা গিফট দেবে। জাং অনিচ্ছা সত্ত্বেও টাকা মিটিয়ে দিয়ে বেরিয়ে যায়, কিন্তু রাস্তায় জঞ্জালের গাড়ির জন্য সে জ্যামে ফেসে যায় আর গাড়ি থেকে নেমে বাহিরে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে দেখা যায় ডং উপরের ছাদের কার্নিশ দিয়ে হেঁটে একটা জুতো নামানোর চেষ্টা করছে। আচমকা ভারসাম্য হারিয়ে সে সরাসরি নিচে দাঁড়িয়ে থাকা জাং এর উপরে গিয়ে পড়ে। জাং সেখানেই জ্ঞান হারায়। কিছুক্ষণ পর একটা হাসপাতালে জাং এর জ্ঞান ফিরে। এক নার্স তার কাছে এসে পরম স্নেহে তাকে জিজ্ঞেস করে যে খোকা, তোমার কি জ্ঞান ফিরেছে? জাং অবাক হয়ে ভাবে এই নার্স আমাকে খোকা বলছে কেন। নার্স ডাক্তারকে ডাকতে গেলে জাং উঠে বাহিরে আসে। সেখানে অন্য একজন তাকে দেখে বলে ওঠে, আরে বাবা তুমি উঠে পড়লে কেন? তোমার শরীর এখনো অনেক দুর্বল আছে, যাও তুমি তোমার বেডে গিয়ে শুয়ে পড়ো আর বিশ্রাম নাও, আরাম করো, আর ধীরে ধীরে তুমি সুস্থ হবে। এত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, এখনো তোমার শরীর অনেকটা দুর্বল। জাং তাদের কথা কিছুই বুঝতে পারছিল না। সে মনে মনে ভাবছিল যে এরা সবাই কি পাগল হয়ে গেছে, আমাকে তারা খোকা কেন বলছে, নাকি তারা চোখে কম দেখে। সে কোনোভাবেই বুঝতে পারছিল না যে একজন 40 বছরের লোককে কেউ কিভাবে খোকা বলতে পারে। তার উপর প্রতিটা নার্সই তো ইয়াং, তারা কিভাবে তাকে খোকা বলছে। সে মনে মনে ভাবে যে নয় এরা পাগল হয়ে গেছে, নয়তো এদের চোখের সমস্যা হয়ে গেছে, তা না হলে এরকম বোকামি কেউ করতে পারে। কিন্তু আসল ধাক্কাটা সে তখনই খায় যখন সে নিজের চোখের সামনে নিজেরই শরীরটাকে বেডে শুয়ে থাকতে দেখে। সে জানতে পারে যে তার আসল শরীরটা এখন কোমায় চলে গেছে। ঠিক সেই সময় সে কার্পেন্টার মিস্ত্রি জং সেখানে দৌড়ে আসে আর জাংকে নিজের ছেলে বলে জড়িয়ে ধরে। জাং তখন বুঝতে পারে যে তার আত্মা এখন সে হাই স্কুল পড়ুয়া ছেলেটার শরীরে ঢুকে গেছে, যে তার উপর থেকে পড়েছিল। অর্থাৎ তার আত্মাটা জাংয়ের হলো, তার পুরো বডিটা ছিল ডং এর। আর এর জন্য ডাক্তার আর নার্সরা তাকে ছোট বাচ্চা বলে খোকা বলে ডাকছিল। জাং তো পুরো থ বনে যায়। এদিকে ডাক্তারও তার অদ্ভুত আচরণে অবাক হয়ে যাচ্ছিল, কারণ সে বাচ্চাদের মতো আচরণ করছিল না। সে তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল যে সে বাচ্চা নয়, বরং সে 40 বছরের একজন পুরুষ। তার এই আচরণ দেখে ডাক্তাররাও মনে করছিল যে উপর থেকে পড়ার কারণে হয়তো ছেলেটার মাথায় চোট লেগেছে, আর তাই সে এরকম অদ্ভুত আচরণ করছে। এমনকি জংও বলতে থাকে যে আমার ছেলে কথা বলার ধরনও তো পুরোপুরি বদলে গেছে, সে তো আগে এরকম করে কথা বলতো না, এখন তার কথা বলা কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে। সে বলে যে ডং, আমি তোমার বাবা, তুমি আমাকে চিনতে পারছো না? কিন্তু জাং রেগে গিয়ে তাকে বলে ওঠে, এই বুড়ো একদম গায়ে হাত দিবি না, আমি তোর কোনো ছেলে টেলে নই, আমি কোন কালে তোর ছেলে ছিলাম? হ্যাঁ, আমাকে একদম স্পর্শ করবি না কেউ। ডাক্তাররা তখন বলে হয়তো মাথায় চোট পাওয়ার কারণে ও এমন করছে, ওর হয়তো আগের কোনো কথা মনে নেই, আর ওর হয়তো অস্বস্তিও লাগছে, এর জন্য সে রেগে যাচ্ছে, কিছুদিন গেলে সব ঠিক হয়ে যাবে। এদিকে জাং পুরোপুরি বুঝে যায় যে সে আসলে সেই ছেলেটার শরীরে ঢুকে পড়েছে যাকে সে রেস্তোরাঁয় দেখেছিল। তার নিশ্চিত বিশ্বাস হয় যে ওই রেস্তোরাঁর মালকিনী কোনো জাদু বলে তাদের আত্মা অদল বদল করে দিয়েছে। জাং তখনই আবার সেই রেস্তোরাঁয় ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে সেখানে কোনো রেস্তোরাঁই নেই। সেখানে এক মহিলার সাথে তার তুমুল ঝগড়া বেঁধে যায়। ওই মহিলা তাকে সাফ জানিয়ে দেয় যে এখানে থাকা রেস্তোরাঁ তো বহু বছর আগে উঠে গিয়েছে, এখন বর্তমানে এখানে কোনো রেস্তোরাঁ নেই। জাং তখন অবাক হয়ে বলে, আরে আমি কালকেই তো এখানে বসে রামিন খেয়েছিলাম, আর আমি এই রেস্তোরাঁর মালকিনের সাথে কথাও বলেছি, সে আমার সাথে সুন্দর করে কথাও বলেছে। কিন্তু মহিলাটি জাংকে আস্ত এক পাগল ভাবতে থাকে আর বলে যে আপনি এখান থেকে জানতো এখানে কখনো কোনো রেস্তোরাঁ ছিল না, যেটা
ছিল সেটা অনেক আগে ছিল, আর সেটা তখনই বন্ধ হয়ে গেছে। এদিকে জাং কোমায় চলে গেছে শুনে তার শত্রু ইয়াং মনে মনে খুব খুশি হয়। অন্যদিকে জাং ডং এর শরীরে নিজের বাড়িতে গিয়ে দেখে যে তার স্ত্রী সায়ন হাউমাউ করে কাঁদছে। জাং এর মনে হয় যে যাক, তার কমায় যাওয়ার খবরে বউ অন্তত কষ্ট পাচ্ছে, কিন্তু আসল ব্যাপার ছিল পুরো উল্টো। সায়ন কাঁদছিল তার একটা দামি নেকলেস ভেঙে যাওয়ার কারণে। সে জাঙের কমায় যাওয়ার জন্য বিন্দু মাত্র কষ্ট পাচ্ছিল না। হঠাৎ জাংকে ওভাবে ঘরে দাঁড়িয়ে থাকতে দেখে সায়ন ভয় পেয়ে যায়। জাং বলে, আমি তোমার স্বামী, আমিই জাং। কিন্তু সায়ন এক বিন্দু বিশ্বাস না করে উল্টো অ্যালার্ম বাজিয়ে তলোয়ার উঁচিয়ে তাকে মারতে আসে, কারণ তার আত্মাটা জাঙের থাকলো তার বাহিরের বডিটাটা ছিল ডং এর। গার্ডরা এসে জাংকে ঝাপটে ধরে পুলিশের হাতে তুলে দেয়। থানায় পুলিশ অফিসার তাকে জেরা করে যে তুমি এই বাড়িতে কি করতে গিয়েছিলে, চুরি করার ধান্দা ছিল নাকি? জাং তখন রেগে আগুন হয়ে যায় আর বলে যে আরে ওটা তো আমার নিজেরই বাড়ি, নিজের বাড়িতে কেউ চুরি করতে যায় নাকি? আমি তো আমার নিজের বাড়িতে গিয়েছি নিজের পরিবারের সাথে দেখা করার জন্য, সেখানে আমি কেন চুরি করব? আর আমার জিনিস যদি আমি নেইও সেটা চুরি হবে কেন? ঠিক তখনই সেই কার্পেন্টার মিস্ত্রি জং থানায় এসে তার ছেলে ডংকে সামলানোর চেষ্টা করে। সে পুলিশকে বোঝায় যে উপর থেকে পড়ে মাথায় চোট পাওয়ার কারণে তার ছেলের মাথা একটু বিগড়ে গেছে, তাই সে আবল তাবল বকছে। সে এখন নিজেকে ডং হিসেবে মানতেই চাচ্ছে না, সে অন্য একটা মানুষের সত্তাকে নিজের বলে দাবি করছে। আর এই বিষয়টা তাদের নিজেদেরকে খুব পেরেশান করে দিচ্ছে। তার এই কাজের জন্য তারা বিপদে পড়ছে, এর জন্য সে পুলিশের কাছেও সরি বলে। এরপর সে তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। পরদিন জাং মরিয়া হয়ে হাসপাতালে তার আসল শরীরের উপর বারবার উপর থেকে পড়ার চেষ্টা করতে থাকে, যাতে আত্মাটা কোনোভাবে নিজের শরীরে ফেরত যায়। ঠিক তখনই তার ডান হাত ম্যানচুল সেখানে ঢুকে। জাংকে তার শরীরের উপর ওভাবে পড়ে থাকতে দেখে ম্যানচুল প্রথমে ভাবে সে বোধহয় ভুল করে কোনো কাপড়ের রুমে ঢুকে পড়েছে। সে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই তার খেয়াল হয় যে এটা তো তার বসের কেবিন। সে তাড়াতাড়ি ভেতরে ঢুকে জাংকে ধরে দূরে ফেলে দেয় আর চিৎকার করে বলে ওঠে যে তুই আমার বসের সাথে কি করছিস? সে তাকে বলে, ওরে এ তো সেই মোটুটা যে উপর থেকে পরে আমার বসকে কোমায় পাঠিয়ে দিয়েছে। ঠিক তখনই ডাক্তার সেখানে চলে আসে আর জাং সুযোগ বুঝে সেখান থেকে কেটে পড়ে। এরপর সে সেই কার্পেন্টার মিস্ত্রি জং এর সাথে তাদের বাড়িতে যায়। জং তার ছেলের জন্য অনেক খাবার দাবার তৈরি করে রেখেছিল, কিন্তু এত খাবার দেখে জাং বলে ওঠে আমি এত সব খেতে পারবো না। কিন্তু যেই না সে একটুখানি মুখে দিয়েছে তার ভেতর যেন কি একটা হয়ে যায়। যখন তার ঘোর কাটে সে দেখে যে সব খাবার সে একাই সাবার করে ফেলেছে। এরপর জং তাকে বলে, বাবা এখন তুমি বিশ্রাম নাও, কাল আমরা স্কুলে গিয়ে সব কথা বলবো। জাং তখন ডং এর রুমে গিয়ে শুয়ে পড়ে। পরদিন তারা দুজন স্কুলে যায়। জাং সেখানে গিয়ে একদম গ্যাংস্টার বসের কাঁধে বসে থাকে। তার অ্যাটিটিউড যেন এক বিন্দুও কমেনি। ওদিকে জং প্রিন্সিপালের সাথে কথা বলতে যায়। প্রিন্সিপাল থেকে শুরু করে গোটা স্কুলে এই কথা ছড়িয়ে গিয়েছিল যে উপর থেকে পড়ার পর ডং আগের সব কথা ভুলে গেছে। সে এখন নিজেকে অন্য একটা সত্তা মনে করছে, আর সে সত্তা অনুযায়ী সে সবার সাথে সেরকম ব্যবহার করছে। জং প্রিন্সিপালকে জোর দিয়ে বলে, আমার ছেলে নিজে থেকে বিল্ডিং থেকে ঝাঁপ দেওয়ার মতো ছেলেই নয়, নিশ্চয়ই অন্য ছেলেরা ওর সাথে কিছু একটা করেছে। কিন্তু প্রিন্সিপাল উল্টো কথা বলে আর তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। জাং সব শুনে বোঝা যায় যে প্রিন্সিপাল কিছু একটা লুকাচ্ছে। সে জংকে আর চিন্তা করতে বারণ করে নিজের ক্লাসে চলে যায়। ক্লাসে টিচার সবাইকে বলে যে দুর্ঘটনার কারণে ডং এখনো পুরোপুরি সুস্থ নয়, তাই তোমরা সবাই ওকে সাহায্য করবে, ওর সাথে ভালো ব্যবহার করবে, আর কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে তাকে তোমরা ভালোভাবে সহজভাবে বুঝিয়ে দেবে। কিন্তু ক্লাসের কিছু বকাটে ছেলে ডংকে দেখি তাকে মিডল ফিঙ্গার দেখিয়ে বিদ্রুপ করতে শুরু করে। এরপর টিফিন পিরিয়ডে দেখা যায় ক্যান্টিনে কয়েকজন মেয়ে মিলে ইউনন নামের একটি মেয়েকে বুলিং করছে। একটা মেয়ে তো ইউননের খাবারে ফ্যান্টা মিশিয়ে দিয়ে তাকে সেটা খেতে বাধ্য করে। ইউনন কোনো প্রতিবাদ না করে মুখ বুজে সেটা খেতে শুরু করে, কিন্তু তখনই তারা তার সব খাবার তার গায়ের উপর ঢেলে দেয়। এই দৃশ্য দেখে জাং সহ্য করতে পারে না। সে এগিয়ে গিয়ে বলে, ওকে শান্তিতে লাঞ্চ করতে দিচ্ছ না কেন তোমরা? কেন তোমরা ওকে বিরক্ত করছো? ওর কাছ থেকে দূরে চলে যাও আর তোমরা নিজেদের কাজ করো, ওর কাছে একদম আসবে না। তখনই তেবুক নামের এক ছেলে তার সামনে এসে বলে, কে রে লুজার, বেশি কথা বলছিস মনে হচ্ছে, খুব বার বেড়ে গেছে তোর না? ছাদ থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে কি নিজেকে হিরো ভাবতে শুরু করেছিস নাকি? সে জাংকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখন একজন টিচার এসে পড়ায় সে যাত্রায় লড়াই থেমে যায়। তবে লাঞ্চের পর ওই ছেলেরা আবার জাংকে মাঝ রাস্তায় আটকে ধরে। তেবুক বাঁকা হেসে বলে, মনে হচ্ছে তুই সত্যি সব ভুলে গেছিস। তুই কি তোর আগের জায়গাটা ভুলে গেছিস যে তুই কেমন ছিলি আর আমাদেরকে কিরকম ভাবে ভয় পেতি? আর এখন মনে হচ্ছে যে তুই নিজেকে সত্যি কোনো গ্যাং এর হেড মনে করছিস। আমাদের সাথে কিন্তু লাগতে আসিস না, তাহলে কিন্তু তোর সাথে খুব খারাপ হবে। তেবুক তখন দাপট দেখিয়ে আরো বলে যে তোর মাথায় চোট লেগেছে তাতে আমাদের কিছু নেই, হয়তো তুই ভুলে গেছিস যে আগে তুই প্রতিদিন আমাদের জন্য লাঞ্চে বার্গার নিয়ে আসতি, আর এখনো তুই তাই করবি। তুই ভুলে যা নাই ভুলে যা, আমরা তোকে মনে করিয়ে দিচ্ছে যে আগের মতোই প্রতিদিন আমাদের জন্য লাঞ্চে বার্গার নিয়ে আসবি, না হলে কিন্তু তোর কপালে খুব দুঃখ আছে। সেই কথা শেষ করতে না করতেই জাং কষিয়ে তার গালে এক থাপ্পড় বসিয়ে দেয়। তেবুক তো তার এই কাজে একদম অবাক হয়ে যায়। সে কিছু বুঝে ওঠার আগেই জাং তাকে আরো একটা চড় মারে। তৃতীয়বার যখন জাং হাত তোলে তখন তেবুক
তেবুক রীতিমতো ভয় পেয়ে পিছিয়ে যায়। জাং তখন ঠান্ডা গলায় তাকে জিজ্ঞেস করে, আমাকে একটা কথা বলতো, এই ছেলেটা অর্থাৎ ডং সে কি তোর কোনো ক্ষতি করেছিল যে তুই ওকে এভাবে জ্বালাতিস, নাকি ও খুব সহজ টার্গেট ছিল বলে ওর ওপর হিরোগিরি দেখাতিস? সে চুপচাপ মুখ বুঝে তোদের সব অত্যাচার সহ্য করতে বলে তোরা তাকে শান্তিতে থাকতে দিতিস না আর তার জীবনটা নরক বানিয়ে দিয়েছিলি, তাই না? তেবুক তখন অহংকার নিয়ে বলে, আরে মুটু, তুই তো একটা সহজ টার্গেট ছিলি, তাই তোকে আমরা পচাতাম, আর তুই সবচেয়ে নিরীহ ছিলি, আমাদের কথা তো তুই সবকিছু শুনতি, তাহলে এখন তোর কি হয়ে গেছে? এটা শুনে জাং তাকে আরো একটা থাপ্পড় মেরে তার বন্ধুদেরও পিটিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। যাওয়ার পথে জাং দেখে যে কিমজে নামের এক ছাত্রকে, সে বেচারা এদের ভয়ে খাবার দাবার নিয়ে এসেছিল, কিন্তু সে যেহেতু দেখে ফেলেছে যে গুন্ডা ছেলেগুলো জাং এর কাছে মার খেয়েছে, তাই তারা কিমজেকে বাথরুমে তুলে নিয়ে গিয়ে মারধর করতে শুরু করে। তারা তাকে শাসিয়ে বলে যে এই কথা যদি কাউকে বলেছিস তবে তোকে মেরেই ফেলবো, বাইরের কেউ যদি জানতে পারে যে আমাদেরকে ডঙের মতো একটা বোকার গর্দভ ছেলে অত্যাচার করেছে আর আমাকে থাপ্পড় মেরেছে, তাহলে আমাদের মান সম্মান সব চলে যাবে। শুধু এতটুকুই নয়, তারা কিমজের প্যান্ট খুলে তার ভিডিও বানানোর চেষ্টা করছিল, যাতে পরে তারা তাকে ব্ল্যাকমেইল করতে পারে আর তাকে আরো বেশি বিরক্ত করে তার কাছ থেকে আরো বেশি খাবার ছিনিয়ে নিতে পারে। ঠিক সেই সময় পেছন থেকে জাং বেরিয়ে আসে। জাং তার শরীরের পুরো শক্তি দিয়ে ধাক্কা মেরে সবাইকে মাটিতে ফেলে দেয়। এরপর সে তেবুকের ফোনটা কেটে নেয় আর সে সেখানে দেখে যে সেখানে ডঙের উপর হওয়া অত্যাচারের অনেক ছবি রয়েছে। জাং তাকে আবারও একটা চড় মেরে বলে, তোর ফোন আমি কিছুদিন পরেই ফেরত দেব, এটা এখন আমার কাছে থাকবে, আমি স্বেচ্ছায় তোকে ফেরত দেওয়ার আগে যদি তুই আমার কাছে এটা চাস তাহলে তোর সাথে খুব খারাপ কিছু হয়ে যাবে। জাং বাড়িতে এসে ফোনটা ভালো মতো চেক করতেই জাং একটা ভিডিও খুঁজে পায়। সেখান থেকে আসল সত্যিটা বেরিয়ে আসে। দেখা যায় সেদিন ওই ছেলেগুলো ডংকে উত্ত্যক্ত করছিল। তারা সেই মেয়েটি অর্থাৎ ইউনোনের জুতো একটা অ্যান্টেনার উপর ঝুলিয়ে দিয়েছিল আর ডংকে বাধ্য করেছিল দেয়াল বেয়ে গিয়ে সেটা নামিয়ে আনতে। আর ওই জুতো নামাতে গিয়েই ডং ভারসাম্য হারিয়ে নিচে জাঙের উপর পড়েছিল। জাং এবার সবকিছু পরিষ্কার বুঝতে পারে যে ডং এর সাথে আসলে কি ঘটেছিল। সে যখন তার নিজের শৈলে ছিল, এই স্কুলে সে কতটা অসহায় ভাবে ছিল, তার উপর কতটা অত্যাচার করা হতো, আর সে সবকিছু মুখ বুঝে সহ্য করে গেছে। আর এই কথা তাদের বয়সে তার বাবাকেও জানায়নি। আর এই কাজে প্রিন্সিপালরা ওই দুষ্টু ছেলেদেরকে সায় দিয়েছিল, যার ফলে তার ওই দুষ্টু বাচ্চাদের বিচার না করে বরং ডং এর মতো নিরীহ বাচ্চাদের উপরে রেগেছিল। এদিকে তেবুকের গ্যাং এর আসল লিডার এসে তেবুককে আর তার বন্ধুদের ধোলাই দিতে থাকে, কারণ তেবুক ডং এর সেই ভিডিওটা ফোন থেকে ডিলিট করেনি। আর এই ভিডিওটা যদি কোনোভাবে লিক হয়ে যায় তাহলে তাদের অবস্থা আরো খারাপ হবে। ঠিক সেই মুহূর্তে জাং সেখানে হাজির হয় আর সে সেই লিডারকে ধমক দিয়ে বলে, বেশি লাফাস না, ওই ভিডিওর একটা কপি আমি আগেই বানিয়ে রেখেছি। জাং শাসিয়ে বলে, খবরদার, এরপর থেকে আমার থেকে দূরে থাকবি, নয়তো তোদের ফল ভালো হবে না। এই বলে সে কিমজেকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জাং এর স্ত্রী সায়ন তার স্বামীর কোমায় থাকার সুযোগ নিয়ে নিজের আঁখের গুছিয়ে নিচ্ছিল। ঠিক তখনই তাদের সামনে এসে হাজির হয় চালাক ইয়াং। ইয়াং তাদের ব্ল্যাকমেইল করে বলে, আমি তোমাদের দুজনকে একসাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছি আর অনেক ছবিও তুলে নিয়েছি, এখন এই ছবিগুলো আমি সোজা চেয়ারম্যান হানের কাছে পাঠিয়ে দেব। সায়ন তখন রেগে গিয়ে বলে, সোজা কাজের কথায় আয়, তুই কি চাস? এদিকে জাং আবারও হাসপাতালের কেবিনে নিজের আসল শৈলীর কাছে ফিরে আসে। সেখানে তার বিশ্বস্ত ম্যানচুল পাহারায় বসেছিল। সে জাংকে অর্থাৎ ডংকে দেখে গর্জে ওঠে আর বলে ওঠে, যেই মুটু, তোকে না বারণ করেছিলাম আমার বসের ত্রিশির মানায় আসবি না, তাহলে আবার কেন এসেছিস? তুই সেদিনই আমার বসের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে কষ্ট দিয়েছিস আর তোর জন্যই তার আজকের এই অবস্থা। আবার যদি তোকে এখানে আসতে দেখি তাহলে কিন্তু এবার আমি তোকে মেরেই ফেলবো। জাং তখন বিরক্ত হয়ে ম্যানচুলের সেই পরিচিত কায়দায় তার হাত মুচড়ে দেয় আর তাকে সব সত্যি বলতে শুরু করে। সে এমন কিছু গোপন কথা বলে যা শুধু জাং আর ম্যানচুলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এইসব শুনে তো ম্যানচুল একদম থতমত খেয়ে যায় আর তার বিশ্বাস হয় যে ছেলেটার ভেতরেই তার বসের আত্মা ঢুকে গেছে। পেট ভরে খেতে খেতে জাং জিজ্ঞেস করে, তা তুই আমার শরীরের পাশে ওভাবে পাহারা দিচ্ছিস কেন? ম্যানচুল জানায় যে বস চারদিকে রটে গেছে যে ইয়াং আপনাকে হাসপাতালে মেরে ফেলার ছক করছে, তাই আমি আপনার শরীর পাহারা দিচ্ছি যাতে ইয়াং এখানে না পৌঁছাতে পারে, আর কোনোভাবে যদি এসেও যায় আমি তাকে আটকাবো। পরদিন স্কুলে জাং এর সাথে হঠাৎ একটা মেয়ের ধাক্কা লাগে। মেয়েটি খুব তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছিল আর ধাক্কা লেগে তার হাতের টেডি বিয়ারটি নিচে পড়ে যায়। জাং সেটি করিয়ে নিয়ে তার পিছু পিছু যায়। মেয়েটি আর কেউ নয়, সেই ইউনুন। ইউনুন অবাক হয়ে ডংকে বলে, ডং, তোমার কি স্মৃতিশক্তি সত্যিই চলে গেছে? তুমি আমাকেও চিনতে পারছো না? ঠিক সেই মুহূর্তে ইউনুনের মা সেখানে আসে। তাকে দেখে জাং যেন আকাশ থেকে পড়ে, কারণ এই মহিলাই অর্থাৎ মিসুন জাং এর জীবনের প্রথম প্রেম ছিল। মিসুন জাংকে ডং মনে করে তাকে আদরে গলায় বলে, আরে বাবা ডং, তুমি তো কত বড় হয়ে গেছো। জাং ঘোরের মাথায় বলে ওঠে, মিসুন তুই এখানে কি করছিস? নিজের নাম শুনে মিসুন তো একেবারে অবাক। সে কষিয়ে জাং এর পিঠে একটা চড় মেরে বলে, তোর কথা বলার কোনো ছিঁড়ি নেই, এতটুকু একটা ছেলে হয়ে তুই আমাকে নাম ধরে রাখছিস? মিসুন তাকে মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দেয়। জাং তখন মিসুনের সাথে কাটানো পুরনো দিনগুলোর কথা মনে করতে থাকে আর ভাবে, মিসুন যদি ইউনুনের মা হয় তবে ওর বাবাটাকে
সন্দেহ দূর করতে সে স্কুল চলাকালীন সময় কৌশলে ইউনুনের কয়েকটা চুল সংগ্রহ করে আর তার ডিএনএ টেস্ট করায়। রিপোর্টে যা আসে তা দেখে জাং থ হয়ে যায়। ইউনুন আসলে তারই মেয়ে। যে মেয়েটিকে স্কুলে দিনের পর দিন সবাই মিলে বুলিং করছে সে তার নিজেরই সন্তান। এই সত্যিটা জানার পর জাংয়ের রক্ত যেন মাথায় চড়ে যায়। সে নিজেকে কিছুতেই থামাতে পারছিল না। তার বারবার মনে হচ্ছিল যে যারা তার মেয়েকে এতদিন বুলিং করে অত্যাচার করেছে আর কষ্ট দিয়েছে সে তাদেরকে উচিত শিক্ষা দেবে। পরদিন স্কুলে গিয়ে সে দেখে যে সেই মেয়েগুলো আবার ইউনুনকে ঘিরে ধরেছে। তারা মিথ্যা অপবাদ দিচ্ছে যে ইউনুন তাদের লিপস্টিক চুরি করেছে। তারা ইউনুনের ব্যাগ তল্লাশি করতে শুরু করে। ঠিক তখনই জাং এগিয়ে এসে বলে, তোমাদের লিপস্টিক আমি চুরি করেছি, আমার খুব দরকার ছিল ওটা, কিন্তু রংটা পছন্দ হয়নি বলে ফেলে দিয়েছি। এভাবে সে ইউনুনকে বাঁচিয়ে নেয়। কিন্তু সে দেখে যে তার মেয়েটা আড়ালে বসে কাঁদছে। সে তার মেয়ের চোখের পানি সইতে না পেরে জাংয়ের ডান হাত ম্যানচুলকে ওই মেয়েগুলোর ছবি দেখিয়ে বলে, ওই মেয়েগুলো আমার মেয়েকে অনেক জ্বালিয়েছে, এদের এমন শিক্ষা দাও যেন হাড়গোড় সব ভেঙে যায়। কিন্তু ম্যানচুল কাচুমাচু হয়ে বলে, বস এটা আমরা করতে পারি না, এরা তো স্রেফ স্কুলের বাচ্চা মেয়ে, আমাদের থেকে কত ছোট এরা। আমার মনে হয় যে ইউনিয়নের এই পরিস্থিতিটা স্কুলে নিজের মতো করে সামলানো উচিত। ওই বাচ্চাদেরকে আমরা নিজেরা শাস্তি না দিয়ে তাদেরকে তাদের কাদায় উচিত শিক্ষা দেওয়া উচিত। এরপর জাং মিশুনের সাথে দেখা করতে যায়। মিশুন তো এখনো জানে না যে ছেলেটির ভেতরে তার প্রথম প্রেমের আত্মা রয়েছে। আর শুধু এতটুকুই নয়, সে তার সন্তানের বাবাও। এই মানুষটাকে ভালোবেসে সে এত বছর সিঙ্গেল মাদার হিসেবে কাটিয়ে দিয়েছে। কিন্তু মিশুন তো এটা জানেই না। সে জাংকে ডংই মনে করছিল আর তার সাথে ডং মনে করেই কথা বলে। জাং তাকে সব খুলে বলে যে স্কুলের টিচাররা পর্যন্ত এই বুলিং দেখেও না দেখার ভান করছে। এর বিরুদ্ধে তারা কোনো প্রতিবাদই করছে না। স্কুলে যেসব দুষ্ট বাচ্চারা অন্য বাচ্চাদেরকে বিরক্ত করছে তারা তাদেরকে থামানোর জন্য টিচাররা কোনো পদক্ষেপে নিচ্ছে না, বরং যেসব বাচ্চারা অত্যাচারিত হচ্ছে তারা বারবার সেরকমই আছে। তার এই কথা শুনেই মিশুন খুব দুশ্চিন্তায় পড়ে যায়। সে বুঝে উঠতে পারে না যে সে আসলে কি করবে। সে কান্নাকাটি করে সব দোষ জাংয়ের উপর চাপিয়ে দেয়। সে বলে যে ওই লোকটারই সব দোষ, ওর কোনো ধারণাই নেই যে ওর মেয়ে আর আমি কত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। সে আমার স্বামী, অথচ সে আমার কোনো দায়িত্বই কখনো নেয়নি, বরং সবসময় আমাকে এড়িয়ে গেছে। আমি যে তার সন্তানের মা এই বিষয়ে সে কোনোদিন খোঁজ নেয়নি। আমাদের দায়িত্ব নেওয়ার জন্য সে কখনো চিন্তিতই ছিল না। আমাদের একা রেখে সে চলে গেছে। সে মানুষটা সত্যি খুব খারাপ আর স্বার্থপর। আমি তার অপেক্ষায় আমার সারাটা জীবন কষ্টেই পার করে দিয়েছি। আর এখন আমার মেয়েটাও কষ্ট করছে, যে সম্পর্কে সে আমাকে কখনো জানায়নি। স্কুলের সব অত্যাচার সে একাই সহ্য করে নিচ্ছে। নিজের সম্পর্কে সব গালি শুনে জাং মনে মনে লজ্জিত হয়। আর সে মিশুনকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, স্কুলের সব আমি সামলে নেব। অন্যদিকে জাংয়ের স্ত্রী সায়ন এখন পুরোপুরি ইয়াং এর দলে চলে গেছে। সে তার বাবা অর্থাৎ চেয়ারম্যান হানের কাছে গিয়ে মিথ্যে অভিযোগ করে যে জাং 3 বিলিয়ন ওয়ান তছরূপ করেছে। প্রমাণ হিসেবে সে কিছু জাল কাগজপত্র দেখায়। এদিকে জাং সিদ্ধান্ত নেয় যে সে তার মেয়েকে রক্ষা করবেই। সেই সাথে মোটা ছেলেটার শরীরকেও তাকে ফিট করতে হবে। তার এই শরীরের জন্য মানুষ তাকে বিরক্ত করছে, উত্তক্ত করছে আর তাকে দুর্বল মনে করে বারবার তাকে হেনস্থা করার চেষ্টা করছে। এর জন্য প্রথম তার টার্গেট হয় তার এই মোটা শরীরটাকে ফিট করা আর সুন্দর করা, যাতে শৈশব বোলিং করা বাচ্চাদের সামনে পুরোপুরি কনফিডেন্স নিয়ে দাঁড়াতে পারে। আর এর জন্যই সে জিমে গিয়ে হাড় ভাঙা খাটুনি শুরু করে দেয়। মিশুন ও ইউনিয়নকে সে একই জিমে পাঠিয়ে দেয় যাতে সেও একটু শক্তপোক্ত হতে পারে। কিন্তু ইউনিয়ন সাফ জানিয়ে দেয় যে আমি তোমার সাথে এখানে মারপিট শিখতে আসিনি। এই কথা বলে সে চলে যেতে নিচ্ছিল। ঠিক তখনই ম্যানচুল তাদের নতুন টিচার সাজে তাকে আটকে দেয়। এরপর ম্যানচুল দুজনকে কড়া ফাইটিং ট্রেনিং দিতে শুরু করে। মাত্র কিছুদিনের মধ্যেই ইউনিয়ন একজন দক্ষ ফাইটার হয়ে ওঠে আর জাং কঠোর পরিশ্রমে নিজের ওজন কমিয়ে একদম ফিট হয়ে যায়। স্কুলে তার এই নতুন লুক দেখে শুধু মেয়েরাই নয়, ছেলেরাও তার দিকে হা করে তাকিয়ে থাকে। সেজন্য একেবারে জিরো থেকে হিরো হয়ে গেছে। স্কুল শেষ করে জাং ইউনিয়নের সাথে তার বাড়িতে যায়। সেখানে সে তার মেয়ের অনেক ছবি দেখতে পায়। ছোটবেলার একটা কিউট ছবি দেখে জাং সেটা নিজের ফোনে তুলে নেয়। এদিকে কার্পেন্টার মিস্ত্রি জং সারাদিন হাড় ভাঙা খাটুনি শেষে নিজের বেতন নিয়ে বাড়ি ফিরছিল। কিন্তু মাঝ রাস্তায় কিছু লোক তাকে ঘিরে ধরে। জং 2 বছর আগে এদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল আর এখন সেই টাকা আদায়ের জন্য লোকগুলো তাকে মারধর করতে শুরু করে। ঠিক তখনই জাং সেখানে হাজির হয়। জাং ওই লোকগুলোর সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু লড়াইয়ের সময় জাংয়ের বাবা তাকে বাঁচাতে গিয়ে নিজেই সব মার খেতে থাকে আর শেষে জ্ঞান হারিয়ে ফেলে। ওই গুন্ডাদের বল যাওয়ার সময় হুমকি দিয়ে যায় যে তোর কাছে মাত্র 1 সপ্তাহ সময় আছে, 1 সপ্তাহের মধ্যে আমাকে 80 মিলিয়ন ওয়ান ফেরত দিবি। এটা জানার পর ম্যানচুল একাই ওই গুন্ডাদের আস্তানায় হানা দেয়। সে একাই সবাইকে ধোলাই দিয়ে হাড়গোড় ভেঙে গরু করে দেয়। এরপর তাদের বসকে শাসিয়ে বলে, ওই লোকটা তোর থেকে 5 মিলিয়ন ধার নিয়েছিল আর তুই এখন 80 মিলিয়ন চাইছিস। সুদের কারবার কমা, নয়তো তোর কপালে দুঃখ আছে। ম্যানচুলকে দেখে ভয় পেয়ে তার ঋণের পরিমাণ কমিয়ে দিতে রাজি হয়। অন্যদিকে জাং বাড়িতে নিজের হাতে জংয়ের জন্য খাবার রান্না করে। ছেলের এই ভালোবাসার যত্ন দেখে জং ভীষণ খুশি হয়ে যায়। সে জাংকে জানায় যে ওই লোকগুলোর ফোন এসেছিল আর তারা তার দেনা অনেকটা কমিয়ে দিয়েছে। এদিকে পরদিন স্কুলে বসে জাং নিজের ফোনে মেয়ের ছবি দেখে মনে মনে খুব আনন্দ পাচ্ছিল। ঠিক সেই সময় ওই মেয়েগুলো আবার ইউনিয়নকে বিরক্ত করতে আসে। কিন্তু এবারের ইউনিয়ন একদম আলাদা ছিল। সে আর ভয় না পেয়ে উল্টো তাদের ধরে আচ্ছা মতো ধোলায় দেয় আর তাদেরকে করা হুমকি দেয় সেখান থেকে চলে যাওয়ার জন্য। দূর থেকে এটা দেখে জাংয়ের বুকটা গর্বে ভরে ওঠে। সে বুঝতে পারে যে তার মেয়ে ঠিক
তার মতোই তেজি হয়েছে। এরপর জাং মিশনের রেস্তোরাঁয় গিয়ে তাকে সব কথা খুলে বলে। মেয়ের সাহসের কথা শুনে মিশনও খুব খুশি হয় আর জাংকে নিজের হাতে রামিন রান্না করে খাওয়ায়। জাংকে ওভাবে খেতে দেখে মিশন কিছুটা আনমনা হয়ে পড়ে। সে বলে, তোমাকে এভাবে খেতে দেখে আমার একজনের কথা খুব মনে পড়ছে। ইদানিং তোমার চালচলন আমাকে ইউননের বাবার কথা মনে করিয়ে দিচ্ছে। কথার মাঝেই কয়েকজন কাস্টমার রেস্তোরাঁয় এসে মিশনকে উত্ত্যক্ত করতে শুরু করে। এটা দেখে জাংয়ের মাথা গরম হয়ে যায়। সে লোকগুলোর সামনে গিয়ে তর্ক শুরু করে আর এক পর্যায়ে হাতাহাতি বেঁধে যায়। জাং মিশনকে ভেতরে পাঠিয়ে দিয়ে একাই লোকগুলোকে পিটিয়ে ঠান্ডা করে দেয়। সে গুন্ডাকে ধরে গর্জে ওঠে আর বলে, তোর সাহস কত বড়, তুই আমার মেয়ের গায়ে হাত দিস। জাং তাকে এত মারছিল যে মিশন বাইরে এসে তাকে থামিয়ে বলে, থামো, এভাবে মারলে তো লোকটা মারাই যাবে। এরপর মিশন অবাক হয়ে জিজ্ঞেস করে যে তুমি আসলে কে, আর কেনই বা বারবার আমার মেয়েকে তুমি আমার মেয়ে বলছো, আর আমাকে কেনই বারবার বাঁচাতে চাইছো। জাং তার নিজেকে ধরে রাখতে পারে না। সে সত্যিটা বলে দেয় যে তার আত্মা এখন এই ছেলেটার শরীরে বন্দী। মিশন প্রথমে এসব গাঁজাখড়ি গল্প বিশ্বাসই করতে চায় না। তখন জাং তাকে বিশ্বাস করানোর জন্য বলে, তোমার পেটের এক পাশে একটা তিল আছে, আর তুমি চাইলে আমি আরো অনেক গোপন কথা বলতে পারি যা শুধু তুমি আর আমিই জানি। এসব শুনে মিশন একেবারে ঘাবড়ে যায়। সে পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করে, বলতো আমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল আর আমাদের ব্রেকআপ কোথায় হয়েছিল। জাং সব সঠিক উত্তর দেয় আর আক্ষেপ করে বলে, সেদিন যখন তুমি শেষবার আমার সাথে দেখা করতে এসেছিলে তখন কেন বললে না যে তুমি প্রেগনেন্ট, তাহলে আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যেতাম না। আমি তোমাকে পুরোপুরি আমার স্ত্রীর মর্যাদা দিয়ে আমার সাথেই নিয়ে যেতাম। এবার মিশনের বিশ্বাস হয় যে এটাই জাং, কিন্তু সে খুব উগড়ে দিয়ে বলে, এখন তুমি ফিরে এসেছো কেন? ইউনন তোমার মেয়ে নয়, আমি একাই ওকে বড় করেছি। তুমি তো সেই গ্যাংস্টারই রয়ে গেলে। এই কারণেই তো তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। মিশন তাকে রেস্তোরাঁ থেকে চলে যেতে বলে। জাং নিরুপায় হয়ে বেরিয়ে যায় আর মিশন পুরনো দিনের স্মৃতিতে ডুবে যায়। মিশন সেই দিনটির কথা মনে করতে থাকে যখন সে শেষবার জাংয়ের সাথে দেখা করতে গিয়েছিল। সে জাংকে সব সত্যি বলতে চেয়েছিল, কিন্তু তার আগে জাং তাকে ছেড়ে চলে যায়, কারণ জাং তখন বেশি টাকার লোভে চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করতে যাচ্ছিল। আর মিশনের সাথে তার বিয়ে আর ভালোবাসার কথা সে পুরোপুরি অস্বীকার করছিল। এসব পুরনো কথা মনে পড়তেই মিশনের রাগ আরো বেড়ে যায়। পরদিন স্কুলে জাং ইউননের পাশে বসেছিল। তখন স্কুলে এক বড় লোকের ছেলে ইউননের কাছে এসে জিজ্ঞেস করে, আজকে তুমি আমার জন্মদিনের পার্টিতে আসবে? সে ইউননকে ইনভাইট করে। ইউনন তো অবাক হয়ে যায়, কারণ সে মনে মনে ওই ছেলেটিকেই পছন্দ করত। জাং যখন বুঝতে পারে যে তার মেয়ে ওই ছেলেটাকে পছন্দ করছে তখন সে বিরক্ত হয়ে সেখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে জাং মিশনকে মেসেজ করে দেখা করার জন্য ডাকে। পরদিন ইউনন সে বড়লোক ছেলের আলিশান ভিলাতে জন্মদিনের পার্টিতে যায়। সেখানে জাংয়ের স্কুলে সেই বন্ধু কিম যে ওই গুন্ডা মেয়েগুলোর মাঝখানে ফেসে যায়। সে আড়ি পেতে শুনতে পায় যে ওই মেয়েগুলো বলছে যে আজ ইউননের কপালে দুঃখ আছে। ও জানেই না যে আজ কেন ওকে পার্টিতে ডাকা হয়েছে। আমরা ওকে পার্টিতে ডাকলাম আর সে বোকা মেয়ের মতো এখানে চলে এসেছে। তার সাথে যে আজ কি হতে চলেছে তা সেটা কল্পনা করতে পারবে না। কিন্তু কিম যে তাদের সব কথা শুনে ফেলে। অন্যদিকে জাং মিশনের সাথে দেখা করে তাকে বোঝানোর চেষ্টা করে যে অতীতে সে যা করেছে তার জন্য সে লজ্জিত। সে এখন মিশনের সাথেই থাকতে চায়, কিন্তু মিশন কিছুতেই তাকে মানতে চায় না। সে বলে, এটা অসম্ভব, আর তাছাড়াও তুমি তো বিবাহিত। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকের এসব শুনে তো তাজ্জব হয়ে যায়। তারা ভাবতে থাকে যে এতটুকু একটা বাচ্চা ছেলে এর মধ্যে বিবাহিত, আর এই বয়সে আবার অ্যাফেয়ারও চালিয়ে যাচ্ছে। মিশন যখন চলে যেতে চায় তখন জাং তাকে আটকে নিয়ে হুট করে কিস করতে শুরু করে। এটা দেখে তো মিশন কষিয়ে তাকে এক থাপ্পড় বসিয়ে দেয়। এই দৃশ্য দেখে আশেপাশের মানুষজন একদম থতমত খেয়ে যায় যে আসলে এখানে হচ্ছেটা কি। মিশন রেগে গিয়ে জাংকে পুলিশের কাছে নিয়ে যেতে শুরু করে। জাং তার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। ঠিক তখনই জাংয়ের কাছে কিমজের ফোন আসে। কিমজে তাকে জানায় যে ইউনন আজ বড় বিপদে পড়তে যাচ্ছে। জন্মদিনের পার্টিতে তারা তাকে এমনি এমনি ডাকেনি, বরং তার সাথে খারাপ কিছু করার জন্য তারা এখানে ফাঁদ ফেটে এনেছে। তার মেয়ের বিপদের কথা শুনে জাং আর দেরি করে না। সে দ্রুত গাড়ি নিয়ে ওই মেয়েগুলোর থেকে লোকেশন জেনে নিয়ে পার্টি ভিলার দিকে রওনা দেয়। এদিকে পার্টিতে সে বড়লোক ছেলেটি ইউননকে জোর করে ড্রিঙ্ক করানোর চেষ্টা করছিল। ইউনন রাজি না হওয়ায় ছেলেটি তার আসল রূপ দেখায় আর তাকে শাসিয়ে বলে, আমি তোকে শুধু শুধু এই পার্টিতে ডাকিনি, তার পেছনে বিশাল এক কারণ আছে। সেই ছেলেটা ইউননের গায়ের উপর ড্রিঙ্ক ফেলে দেয়। ঠিক তার কিছুক্ষণ পরই জাং সেখানে ঝড়ের বেগে হাজির হয়। সে বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডদের পিটিয়ে সাফ করে দেয় আর ভেতরে ঢুকে হন্যে হয়ে ইউননকে খুঁজতে থাকে। ভেতরে গিয়ে সে দেখে যে কয়েকজন ছেলে ইউননকে উত্তক্ত করছে আর তার সাথে খুবই বাজে আচরণ করছে। জাং তাকে নিয়ে বেরিয়ে আসতে গেলে ওই ছেলেরা তার পথ আটকে দাঁড়ায়। জাং এক ছেলের ঘাড় মুটকে দেয় আর বাকিদের সাথে লড়াই শুরু করে। দেখতে দেখতে সে একাই সবাইকে ধোলাই দিয়ে শুইয়ে দেয়। একটা ছেলে একটু ভালো ফাইট করছিল, কিন্তু জাংয়ের 3-4টি মোক্ষম পাঁচ খেয়ে সেও মাটিতে লুটিয়ে পড়ে। ওদিকে ওই গুন্ডা মেয়েগুলোর মধ্যে একজন জাংয়ের এই বীরত্ব দেখে তার উপর পুরো ফিদা হয়ে যায়। অন্যদিকে ইউননও দমে যাওয়ার পাত্রী নয়। সে নিজেকে ওই বড়লোক ছেলেটার হাত থেকে ছাড়িয়ে নেয় আর তাকেও ইচ্ছে মতো কিছু
ধোলাই দিয়ে আসে আর তাকে সুইমিং পুলে ফেলে দেয়। এরপর তারা দুজন সেখান থেকে বেরিয়ে আসে। পরদিন ম্যানচুল যখন হাসপাতালে জাংয়ের আসল শরীরটা দেখতে যায় তখন কয়েকজন লোক তাকে বাইরে আটকে দেয়। তারা জানায় যে চেয়ারম্যানের কড়া নির্দেশ, কেউ জাংয়ের সাথে দেখা করতে পারবে না। ম্যানচুল ফিরে এসে জাংকে সবকিছু জানায় যে তার স্ত্রী আর ইয়াং মিলে তাকে মিথ্যে অপবাদে ফাঁসিয়ে দিয়েছে। চেয়ারম্যান এখন ভাবছে যে জাং 3 বিলিয়ন ওয়ান তছরূপ করে পালানোর সময় অ্যাক্সিডেন্ট করেছে। এই কথা শুনে জাং গভীর চিন্তায় পড়ে যায় যে তার পরবর্তী পদক্ষেপ কি হবে। জাংয়ের নির্দেশে ম্যানচুল চেয়ারম্যানের কাছে একটা চিঠি পৌঁছে দেয়। এরপর জাং আবারও মিশনের কাছে গিয়ে ইউনুনের খবর নেয়। মিশন জেজিয়ে উঠে বলে, তোমার যদি সত্যি ওর জন্য চিন্তা থাকে তবে এখান থেকে চলে যাও। জাং যখন চলে যাচ্ছিল তখন সেই গুন্ডা মেয়েটা তার সামনে এসে দাঁড়ায়। সে জিজ্ঞেস করে, তুমি আর ইউনুন কি প্রেম করছো? জাং রেগে গিয়ে মানা করে দেয়। এটা শুনে মেয়েটি প্রস্তাব দেয়, তাহলে তুমি আমার বয়ফ্রেন্ড হও। জাং তাকেও মানা করে দেয়। মেয়েটি জাংকে একটা বক্স উপহার দিয়ে চলে যায়। ঠিক তখনই ইউনুন সেখানে হাজির হয়। সে সব দেখে জিজ্ঞেস করে, তুমি কি ওই মেয়েটার সাথে ডেট করবে নাকি? জাং সাফ না করে দেয়। তখন ইউনুন হুট করে বলে বসে, তাহলে তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। এই কথা শুনে জাং রেগে গিয়ে মানা করে দেয় আর সেখান থেকে হনহনিয়ে চলে যায়। এরপর ইউনুন তার মা মিশনকে গিয়ে বলে যে সে ডংকে অর্থাৎ জাংয়ের বর্তমান শরীরকে নিজের বয়ফ্রেন্ড বানাতে চায়। মিশন এটা শুনে একদিকে যেমন রেগে যায় অন্যদিকে চরম অবাক হয়ে যায়, কারণ সে তো জানে যে ডং এর শরীরের ভেতর ইউনুনের নিজের বাবাই ঢুকে আছে। মিশন কড়া গলায় বলে, খবরদার ইউনুন, ওর থেকে একদম দূরে থাকবি। পরদিন মিশন স্কুল থেকে জাংকে পাকড়াও করে আর ধমক দিয়ে বলে, তুমি এসব কি শুরু করেছো? তোমার নিজের মেয়ে এখন তো তোমাকেই বয়ফ্রেন্ড বানাতে চাইছে। জাং কাচুমাচু হয়ে বলে, আরে আমি তো শুধু ওর ভালো বন্ধু হতে চেয়েছিলাম। মিশন তাকে পরিষ্কার জানিয়ে দেয় যে তুমি এখান থেকে চলে যাও আর কোনোদিন আমাদের জীবনে ফিরে এসো না। আমাকে আর এক হওয়া সম্ভব নয়, কারণ তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছ। আর তোমার এই ধোঁকাবাজি আমি কখনোই মন থেকে ক্ষমা করতে পারবো না। আমার চরম বিপদের সময় তুমি আমার পাশে ছিলে না। আমার সন্তানের যখন তার বাবাকে খুব বেশি প্রয়োজন ছিল তখনও তুমি আমাদের সাথে ছিলে না। তাহলে এখন তুমি কেন আমাদের পেছনে ঘুরছো? তুমি এখন তোমার নিজের আগের জায়গাতেই চলে যাও। সেখানে তোমার ক্ষমতাও আছে আর অঢেল সম্পদও আছে আর ক্ষমতাবান শ্বশুর আর সুন্দরী স্ত্রীও আছে। তুমি আমাকে আর আমার সন্তানকে ভুলে যাও। তাকে আমি একা বড় করেছি এবং বাকি পথটুকু আমি একাই চলতে পারবো। তাদের এই কথা বলার মুহূর্তে ইউনুন সেখানে হাজির হয়ে তাদের কথা শুনে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে যে কে বিবাহিত। জাং তখন উপায় না দেখে উল্টো ইউনুনকে বলে বসে, আমি আসলে তোমার মাকে পছন্দ করি। এই কথা শুনে ইউনুন তো যেন আকাশ থেকে পড়ে। তার মনে হতে থাকে যে তার মা হয়তো তার কাছ থেকে তার ভালোবাসা কেড়ে নিচ্ছে। সে অভিমানে আর আগে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এবার মিশন জাংয়ের উপর আরো রেগে যায় আর সে তাকে চিৎকার করে বলে, তুমি এসব আজে বাজে কথাটা তাকে কেন বললে? সে এখন আমাকে কি মনে করবে? আর সে কি ভাবছে যে আমি আমার ছেলের বয়সী একটা ছেলের সাথে প্রেম করতে যাচ্ছি? এই কথা তুমি কেন তাকে বললে? অন্যদিকে ভিলেন ইয়াং হাসপাতালে গার্ডদের পিটিয়ে জাংয়ের আসল শরীরের কাছে পৌঁছায়। সে জাংকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ঠিক তখনই জাংয়ের জ্ঞান ফিরে আসে। সে চোখ খুলতেই ইয়াংকে বলে, আঙ্কেল আপনার প্যান্টের জিপ খোলা। জাংকে হঠাৎ এভাবে কথা বলতে দেখে ইয়াং তো একদম ভয় পেয়ে যায় আর সে আতঙ্কে নিজেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর জাং অর্থাৎ যার ভেতরে ডংয়ের আত্মা ছিল সে কার্পেন্টার জংয়ের বাড়িতে আসে আর তাকে বলে, বাবা। আর এখানে একটা বড় টুইস্ট জানা যায়। সে হাই স্কুল পড়ুয়া ছেলে ডংয়ের আত্মা আসলে জাংয়ের আসল শরীরে ঢুকে গেছে, অর্থাৎ তাদের আত্মা অদল বদল হয়ে গেছে। কিন্তু জংয়ের কাছে ডং ছিল একটা অচেনা লম্বা চওড়া লোক, তাই সে ভয় পেতে শুরু করে। ডং নিজের অসহায় অবস্থা দেখে কাঁদছিল। ঠিক তখনই জাং সেখানে পৌঁছায় আর সে বুঝতে পারে যে তার নিজের শরীরে এখন ডংয়ের আত্মা ঢুকে গেছে। জাং একটা থাপ্পড় মেরে ডংকে শান্ত করে আর কার্পেন্টার জংকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে। শুরুতে জংয়ের মাথায় কিছুই ঢুকছিল না, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে এরা দুজন সত্যিই বলছে। এরপর জাং ডংকে একটা অফার দেয় আর বলে, কিরে খোকা, তুই ইউনুনকে পছন্দ করিস তো? তুই যদি আমাকে সাহায্য করিস তবে আমি তোকে ইউনুনের কাছাকাছি পৌঁছে দিতে পারি। এদিকে জাং এর স্ত্রী সায়ং ইয়াং এর উপর প্রচন্ড রেগে আছে, কারণ ইয়াং শেষ পর্যন্ত জাংকে খতম করতে পারেনি। সেও মনে প্রাণে চাইতো জাংকে মেরে ফেলতে। ইয়াং সায়ংকে শান্ত করে বলে, চিন্তা করো না, আমার লোক লাগানো আছে, খুব জলদি ওরা জাংয়ের খোঁজ পেয়ে যাবে। ঠিক তখনই এক লোক এসে খবর দেয় যে তারা জেনে গেছে যে জাং কোথায় লুকিয়ে আছে। অন্যদিকে জাং সে ছেলে ডংকে সাথে নিয়ে মিশনের কাছে যায়। জাংয়ের কথা মতো ডং অর্থাৎ জাংয়ের শরীরে মিশনের সামনে গিয়ে অভিনয় করে যে তাদের আত্মা যার যার নিজের শরীরে ফিরে এসেছে। এরপর ডং হুবহু জাংয়ের শেখানো কথায় মিশনের কাছে পুরনো সব ভুলের জন্য ক্ষমা চাইতে থাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ইয়াং তার দলবল নিয়ে সেখানে হাজির হয়। ইয়াংকে দেখে ডং ভয়ে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। মিশনও তখন সবটা বুঝতে পারে। জাং তখনই মিশন আর ডংকে কিচেনের ভেতর পাঠিয়ে দেয় আর ডংকে বলে যেন সে মিশনকে কিছুতেই বাইরে আসতে না দেয়। এরপর শুরু হয় জাংয়ের একার লড়াই। ইয়াং প্রথমে ভেবেছিল যেটা তো সামান্য একটা স্কুলের বাচ্চা, তাই সে তাকে পাত্তাই দেয় না। কিন্তু দেখতে দেখতে জাং একা ইয়াং এর সব গুন্ডাদের মেরে একদম শেষ করে দেয়। বেগতিক দেখে ইয়াং তার সব থেকে খতরনাক লোকটাকে জাংয়ের সাথে লড়াই পাঠায়। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ সামনাসামনি লড়াই চলে, কিন্তু শেষমেশ জাংই তাকে কাবু করে ফেলে। ঠিক সেই সময় ইয়াং পেছন থেকে এসে জাংয়ের গলায় ছুরি ধরে চিৎকার করে বলতে থাকে যে জাং তুই বাহিরে বেরিয়ে আয়। জাংকে বিপদে পড়তে দেখে মিশন আর ভেতরে থাকতে পারে না। সে কিচেন থেকে গ্যাস সিলিন্ডার টেনে বের করে আনে আর হাতে লাইটার ধরে হুমকি দেয় যে 3 গুনবো। এর মধ্যে
মুহূর্তে যদি এখান থেকে বের হয়ে না যাও তবে আমি পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেব, আমরা সবাই একসাথেই মরবো। মিশনের এই রৌদ্র মুহূর্তে দেখে ইয়াং ভীষণ ভয় পেয়ে যায় আর সেই সুযোগে জাং আবারও তাকে মারতে শুরু করে, কিন্তু মিশন তাকে লড়াই থামাতে বলে। সুযোগ বুঝে ইয়াং তার দলবল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর জাং মিশনের কাছে গিয়ে সিলিন্ডার বন্ধ করে তার হাত থেকে লাইটারটা সরিয়ে নেয়। মিশন তখন ভীষণ আতঙ্কিত আর মানসিকভাবে ভেঙে পড়ে। তখনই ডং অর্থাৎ জাংয়ের শরীর নিয়ে বাইরে বেরিয়ে আসে। মিশন আসল জাংকে অর্থাৎ যে কিনা এখন ছেলের শরীরে আছে তাকে সরিয়ে দিয়ে সে ডং এর সামনে গিয়ে দাঁড়ায়। সে জাংয়ের ওই বিশাল আকার শরীরের সামনে দাঁড়িয়ে মনের গভীরে চেপে রাখা বছরের পর বছর সব জমানো দুঃখ উগড়ে দিতে থাকে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে প্রতিটা মুহূর্তে খুব মিস করতাম, শেষ পর্যন্ত 17 বছর পর তুমি আমার কাছে ফিরে এলে। মিশন ডংকে অর্থাৎ আসল জাংয়ের শরীরকে জড়িয়ে ধরে। দূরে দাঁড়িয়ে সব দেখে জাং বুঝতে পারে যে মিশন আজও তাকে আগের মতোই ভালোবাসে। এরপর জাংয়ের কোম্পানির চেয়ারম্যান তার মেয়ে সায়নকে ডেকে পাঠায়। জাংয়ের পাঠানো সেই চিঠির মাধ্যমে চেয়ারম্যান সবটা জেনে গেছে। সায়ন যে ইয়াং এর সাথে হাত মিলিয়ে জাংকে ফাঁসাতে চাইছে আর জাং আসলে টাকার কোনো তছরূপ করেনি সেটা এখন তার কাছে পরিষ্কার হয়ে যায়। চেয়ারম্যান তার মেয়েকে বলে, জাং এই চিঠিটা ওর অ্যাক্সিডেন্টের আগেই লিখেছিল, আমি হাতে লেখা মিলিয়ে দেখেছি, এটা জাংয়েরই লেখা। সায়ন এটা শুনে বেবাচাকা খেয়ে যায়। সে অবাক হয়ে ভাবে, এটা কি করে সম্ভব? আমি তো ইয়াং এর সাথে হাত মিলিয়েছি অ্যাক্সিডেন্টের পর, তাহলে জাং কিভাবে তার অ্যাক্সিডেন্টের আগে এসব কিছু জানতে পারলো? তার মেয়ে এই কথা শুনে চেয়ারম্যান নিশ্চিত হয়ে যায় যে সায়ন তাকে ধোকা দিচ্ছে আর জাং সত্যি নির্দোষ। এমনকি চেয়ারম্যান তার মেয়ের গোপন পরকীয়ার কথাও জেনে ফেলে, যা শুনে সে তার মেয়ের উপর প্রচন্ড রেগে যায়। অন্যদিকে জং যখন ডংকে একটা পুরো স্ক্রিপ্ট বুঝিয়ে দেয় যে চেয়ারম্যানের সামনে ঠিক কি কি করতে হবে, অন্যদিকে জাং এখন ডংকে একটা পুরো স্ক্রিপ্ট বুঝিয়ে দেয় যে চেয়ারম্যানের সামনে গিয়ে তার ঠিক কি কি করতে হবে। জাং এর কথা মতো ডং অর্থাৎ জাং এর শরীরে চেয়ারম্যানের সামনে গিয়ে দাঁড়ায়। আসল জাং বাইরে গাড়িতে বসে রেডিওর মাধ্যমে ডংকে ভেতরে সব ইনস্ট্রাকশন দিচ্ছিল। কথার এক পর্যায়ে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে সায়নকে তার সম্পত্তির 1 পয়সা দিতে অস্বীকার করে। রাগের চোটে সায়ন তখন তার দুরূপের তাসটি খেলে। সে চেয়ারম্যানকে জানায় যে জাং এরও একটা মেয়ে আছে আর এক মহিলার সাথে তার পুরনো প্রেম চলছে। চেয়ারম্যান তখন ডংকে, যাকে সে জাং ভাবছে, এই ব্যাপারে জিজ্ঞেস করে। আসল জাং বাইরে থেকে ডংকে উত্তর বলে দিচ্ছিল, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে ডং তার কথা কিছুই বুঝতে পারছিল না। ডং তখন নিজের থেকে বলে দেয় যে হ্যাঁ, এটা সত্যি যে আমার এক মেয়ে আছে, তবে সত্যিটা আমি অ্যাক্সিডেন্টের পরে জানতে পেরেছি। আপনি যদি আমার পরিবারের সাথে থাকার অপরাধে আমাকে কোম্পানি থেকে বের করে দেন আর আমাকে 1 টাকাও না দেন, তবু আমি এই সিদ্ধান্তে রাজি আছি। ডং এর এই সততা দেখে চেয়ারম্যান উল্টো খুশি হয় আর সায়ন রাগে ফেটে পড়ে। সে রাগ দেখিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। চেয়ারম্যান তখন ডংকে বলে, তুমি যেমনটা চেয়েছো তেমনই হবে। ডং তার কথায় খুব খুশি হয়ে বাইরে আসে। জাংও বাইরে থেকে সব দেখে খুব তৃপ্তি পায় যে ডং পরিস্থিতিটা দারুণভাবে সামলে নিয়েছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সায়ন প্রচন্ড রাগে গাড়ি নিয়ে তাদের দিকে তেড়ে আসে আর তাদের ধাক্কা দিতে যায়। জাং চট করে ডংকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর নিজের গাড়ির সামনে পড়ে যায়। এতে জাং, যে এখন হাই স্কুল স্টুডেন্টের শরীরে আছে, তার মারাত্মক জখম হয়। তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মিশন আর ইউননও দৌড়ে আসে। সেখানে জাংয়ের সেই বিশাল শরীরটাকে, যার ভেতর ডং এর আত্মা আছে, সেটি দেখে ইউনন আর তার মায়ের হাত ধরে জিজ্ঞেস করে, মা, ইনি কি আমার বাবা? ইউনন তার মাকে বলে, মা, তুমি আমার বাবার ছবি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে, কিন্তু আমি ঠিকই সেই ছবি দেখে নিয়েছি। ঠিক তখনই সেই হাই স্কুলের ছাত্র ডং এর শরীরের ভেতরে থাকা আসল জাং বলে উঠে, হ্যাঁ ইউনন, আমি তোমার বাবা। এই কথা শুনে ইউনন তো পুরোই ঘাবড়ে যায়। সেজন্য আকাশ পাতাল ভাবতে শুরু করে যে এখানে হচ্ছেটা কি, ডং কিভাবে আমার বাবা হতে পারে? আমার বাবা তো এখানে আছে। সে ভাবতে থাকে যে তার মা কি শেষমেশ তাহলে তার নিজের বন্ধুর সাথে বিয়েটা সেরে ফেলেছে নাকি। কথা বলতে বলতেই ডং এর শরীরে থাকা আসল জাং জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক একই সময়ে জাং এর নিজের বিশাল শরীরে থাকা ডং এর আত্মাও জ্ঞান হারায়। কিছুক্ষণ পর অপারেশন থিয়েটারে জাং এর যখন হুঁশ ফেরে, সে দেখে যে তার সামনে সেই রেস্তোরাঁর মালকিন দাঁড়িয়ে আছে। জাং তখন পরিষ্কার বুঝতে পারে যে এই মহিলায় তাদের আত্মা অতল বোতলের সব কলকাঠি নেড়েছিল। মহিলাটি তখন মুচকি এসে জাংকে আবার চোখ বুজে বিশ্রাম নিতে বলে। এরপর গল্পের কাহিনী 6 মাস এগিয়ে যায়। এখন ডং আবার তার নিজের শৈলী ফিরে এসেছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সে যখন স্কুলে ফেরে, তখন সব ছাত্রছাত্রী তাকে অভিনন্দন জানাতে শুরু করে, কারণ ডং এর ভয়ে স্কুলের সব বখাটে গুন্ডা ছাত্ররা স্কুল ছেড়ে পালিয়েছে। এখন ডং আর ইউনন স্কুলের হিরো হয়ে গেছে। অন্যদিকে সেই খলনায়ক ইয়াং পুলিশের হাতে ধরা পড়ে এখন জেল খাটছে। আর আসল জাং নিজের শৈলে ফিরে আসার পর গ্যাংস্টারগিরি আর গুন্ডামি পুরোপুরি ছেড়ে দিয়ে তার প্রথম প্রেম আশ্রী মিশনের কাছে ফিরে আসে। এমনকি এখন কার্পেন্টার জং আর বিশ্বস্ত ম্যানচুলও তার সাথেই কাজ করছে। জাং অবশ্যই তার মেয়ে ইউননের সাথে সুন্দর সময় কাটানোর সুযোগ পায়। এই সুন্দর আর হ্যাপি এন্ডিং এর মাধ্যমেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।